দার্জিলিংয়ের রাজনৈতিক সমীকরণটা বোঝা কিন্তু বেশ কঠিন। এটা ভারতের অন্য যে কোনো জায়গার মতো নয়। এখানকার রাজনীতিতে এমন অনেক স্তর আছে যা সহজে চোখে পড়ে না। আজ আমরা সেই স্তরগুলোই এক এক করে খতিয়ে দেখব। চলুন শুরু করা যাক। দার্জিলিংকে বুঝতে হলে সবার আগে এর ভূগোলকে বুঝতে হবে। এখানকার পাহাড়, রাস্তা, এমনকি আবহাওয়া, এগুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, এগুলো এখানকার রাজনীতির মূল চালিকা শক্তি। একটা ভূমিধস মানে শুধু রাস্তা বন্ধ হওয়া নয়, এর মানে অর্থনীতি থেমে যাওয়া, মানুষের জীবনযাত্রা বদলে যাওয়া, আর নেতাদের ভাগ্যও কিন্তু এই পাহাড়ের বাঁকে নির্ধারিত হয়। চলুন এখানকার পরিস্থিতিটা আরেকটু গভীরে গিয়ে দেখি। একদিকে রয়েছে NH10 করিডরে ভূমিধসের লাগাতার ভয়, আর অন্যদিকে দার্জিলিংয়ের অর্থনীতির মেরুদণ্ড মানে চা শিল্প, যা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। এই দুটো বড় সমস্যার মধ্যেই এখানকার মানুষের জীবন আর রাজনীতি আবর্তিত হচ্ছে। এই সমস্যাগুলোই ঠিক করে দেয় কোন নেতা মানুষের কাছে পৌঁছাতে পারবেন আর কে পারবেন না। তবে এই সমস্ত অর্থনৈতিক বা পরিকাঠামোগত সমস্যার ওপরে যেটা রয়েছে তা হল পরিচয়ের রাজনীতি, গোর্খা পরিচিতি। এটাই এখানকার রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। তাই কে কার সাথে জোট করবে, ভোটের প্রচার কোন দিকে যাবে, তার সবকিছুই কিন্তু এই পরিচয়কে ঘিরে তৈরি হয়। এখানকার মানুষের কাছে এটা শুধু একটা রাজনৈতিক ইস্যু নয়, এটা তাদের অস্তিত্বের প্রশ্ন। তো পরিচয়ের গুরুত্ব তো বোঝা গেল, কিন্তু পরিচয়ের আড়ালে মানুষের আসল চাহিদাগুলো কি? কোন সমস্যাগুলো তাদের প্রতিদিনের জীবনে প্রভাব ফেলছে? চলুন এবার কিছু তথ্যের দিকে তাকানো যাক, কারণ সংখ্যা বা ডেটা কিন্তু অনেক সত্যি কথা বলে দেয়, যা অনেক সময় রাজনৈতিক ডিসকাশনে হারিয়ে যায়। এই ডেটা পয়েন্টটা দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ। এখানকার জনসংখ্যার প্রায় ৭৬% গোর্খা সম্প্রদায়ের। এর মানে কি? এর মানে হলো এখানকার রাজনীতিদের গোর্খা সম্প্রদায়ের যে উদ্বেগ, যে চাহিদা, সেগুলোকে অগ্রাহ্য করার কোনো উপায় নেই। যে কোনো রাজনৈতিক দলকেই তাদের কথা শুনতে হবে, তাদের সমস্যাকে গুরুত্ব দিতে হবে। এটাই এখানকার রাজনৈতিক বাস্তব। এবার ভোটের ফলাফলের দিকে একটু নজর দেয়া যাক। ২০১৬ সালের তুলনায় ২০২১-এ দেখুন, জয়ী প্রার্থীর ভোটের সংখ্যা কিন্তু কমে গেছে। এটা একটা খুব বড় ইঙ্গিত। সংখ্যাটা কমলেও জয় তো জয়ই, কিন্তু একজন রাজনৈতিক কৌশলবিদ হিসেবে দেখলে এটা একটা বিপদের সংকেত। এর মানে হতে পারে ভোটারদের মধ্যে একটা হতাশা তৈরি হচ্ছে, অথবা তারা হয়তো নতুন কোনো বিকল্পের দিকে তাকাচ্ছেন। এই পরিবর্তনটা কেন হলো সেটা বোঝা খুব জরুরি। আচ্ছা, এবার আসা যাক সেই বিষয়গুলোতে যা মানুষের দৈনন্দিন জীবনকে সরাসরি প্রভাবিত করে। আমরা একে বলি ডেভেলপমেন্ট গ্যাপ ইন্ডেক্স। এর তালিকায় সবার প্রথমে কি আছে? রাস্তা, বিশেষ করে NH10, যা এখানকার লাইফলাইন। এই রাস্তা যখন ভূমিধসের কারণে বন্ধ হয়ে যায়, তখন শুধু যাতায়াত বন্ধ হয় না, অসুস্থ মানুষ হাসপাতালে যেতে পারেন না, বাচ্চারা স্কুলে যেতে পারে না, আর ব্যবসার তো অনেক ক্ষতি হয়। দ্বিতীয় বড় সমস্যাটা হলো চাকরি। চা বাগানগুলো, যা একসময় এখানকার কর্মসংস্থানের মূল ভিত্তি ছিল, সেগুলোর অবস্থা এখন ভালো নয়। ফলে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কাজের খোঁজে সিকিম, শিলিগুড়ি বা দেশের অন্য বড় শহরে চলে যেতে বাধ্য হচ্ছে। এর ফলে দার্জিলিং তার তরুণ প্রজন্মকে হারাচ্ছে, যা যে কোনো সমাজের জন্য একটা বড় ক্ষতি। আর তৃতীয় সমস্যাটা হলো অর্থনৈতিক চাপ। একদিকে চা শ্রমিকদের মজুরি সেভাবে বাড়ছে না, কিন্তু অন্যদিকে পরিবহনের সমস্যার কারণে চালের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। ভাবুন একবার, আয় বাড়ছে না, অথচ খরচ বাড়ছে। এই দ্বিমুখী চাপে সাধারণ মানুষের জীবন কতটা কঠিন হয়ে উঠছে। মনে রাখতে হবে, সংবিধান আমাদের প্রত্যেককে মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার দেয়, আর এই অর্থনৈতিক চাপ কিন্তু সেই মর্যাদার ওপরেই আঘাত হানে। এই সমস্যাগুলো তো আমরা জানলাম, কিন্তু একজন রাজনৈতিক রণনীতিকার বা স্ট্র্যাটেজিস্টের কাজ শুধু সমস্যা খুঁজে বের করা নয়। তার কাজ হলো এই সমস্যা, এই ডেটাগুলোকে একটা দাবার বোর্ডের মতো করে দেখা, কোথায় শক্তি আছে, কোথায় দুর্বলতা আছে, আর সেই অনুযায়ী চাল দেওয়া। চলুন এবার সেই বিশ্লেষণটা দেখা যাক। যে কোনো রাজনৈতিক লড়াইয়ের আগে এই SWOT বিশ্লেষণটা খুব জরুরি। যেমন এখানে দেখুন, বর্তমান বিধায়কের শক্তি কি? তিনি একজন তরুণ আইকন, গোর্খা পরিচয় নিয়ে সোচ্চার, কিন্তু দুর্বলতাও আছে।
অনেকেই তাকে একজন অকার্যকর বিধায়ক হিসেবে দেখেন বা দিল্লির সমর্থিত বহিরাগত হিসাবে ভাবেন। একজন স্ট্র্যাটেজিস্টের কাজ হল এই শক্তিগুলোকে আরও ভালোভাবে কাজে লাগানো এবং দুর্বলতাগুলোকে ঢাকার একটা উপায় বের করা। নির্বাচন জেতার জন্য দুরকমের পরিকল্পনা লাগে। একটা হলো স্ট্র্যাটেজিক, মানে বড় মাপের সিদ্ধান্ত, যেমন কোন দলের সঙ্গে জোট করলে ভোট একত্রিত হবে। আর অন্যটা হলো অপারেশনাল, মানে একেবারে মাঠের স্তরের কাজ, যেমন প্রত্যেকটা বুথে কারা থাকবে, কিভাবে মানুষের কাছে পৌঁছানো হবে। এই দুটো পরিকল্পনার মধ্যে যদি সঠিক ভারসাম্য না থাকে, তাহলে বড় স্ট্র্যাটেজি কিন্তু মাঠে নেমে সফল হয় না। এতক্ষণ তো আমরা সমস্যা আর তার বিশ্লেষণ দেখলাম। এবার চলুন সমাধানের দিকে যাওয়া যাক। ডেটা আর স্ট্র্যাটেজিকে কাজে লাগিয়ে কিভাবে একটা সত্যিকারের উন্নয়নের নকশা বা ব্লুপ্রিন্ট তৈরি করা যায়, যা মানুষের জীবনকে সত্যিই বদলাতে পারে। এই পর্বটা সেটারই উত্তর দেওয়ার চেষ্টা। দেখুন, একটা বার্তা দিয়ে সবার কাছে পৌঁছানো যায় না, কারণ প্রত্যেকটা গোষ্ঠীর চাহিদা আর সমস্যা আলাদা। যেমন গোর্খা বা নেপালি সম্প্রদায়ের কাছে পরিচয়ের সুরক্ষাটা খুব জরুরি, আবার চা শ্রমিকদের কাছে মজুরি বৃদ্ধিটা সবচেয়ে বড় কথা। মহিলাদের জন্য স্কুলে শৌচাগার বা হাসপাতালে ভালো পরিষেবা দরকার, আর যুবকদের জন্য দরকার চাকরির সুযোগ। তাই প্রত্যেকটা গোষ্ঠীর জন্য আলাদা আলাদা বার্তা তৈরি করতে হয়। আর শুধু বার্তা দিলেই হবে না, একটা স্পষ্ট রোড ম্যাপও দিতে হবে। যেমন এখানে দেখুন, প্রথম ধাপ NH10কে স্থিতিশীল করা, দ্বিতীয় ধাপ পরিবেশ বান্ধব পর্যটন চালু করে নতুন চাকরির সুযোগ তৈরি করা, তৃতীয় ধাপ চা বাগানের হাসপাতালগুলোর উন্নতি করা, চতুর্থ ধাপ কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোকে মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। এটা শুধু কথার কথা নয়, এটা একটা কার্যকরী পরিকল্পনা। সব বিশ্লেষণ আর পরিকল্পনার পর শেষ পর্যন্ত একটা খুব কঠিন সিদ্ধান্তে আসতে হয়। এই রিপোর্ট বলছে হয় বর্তমান মুখকে রাখতে হবে, অথবা এমন কাউকে আনতে হবে যার সঙ্গে চা বাগান আর গোর্খা সম্প্রদায়ের সরাসরি যোগ আছে। ডেটাভিত্তিক কৌশল অনেক সময় এরকম কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্তের দিকেই নিয়ে যায়। আর এখানেই দায়িত্বশীল রাজনৈতিক ভাষণের গুরুত্ব। যে তথ্যই মানুষের কাছে তুলে ধরা হোক না কেন, তা যেন সম্মানজনক হয় এবং ভারতের ডেটা সুরক্ষা আইনের অধীনে মানুষের গোপনীয়তাকে সম্মান করে। তবে শেষে একটা প্রশ্ন থেকেই যায়, এই যে এত ডেটা, এত বিশ্লেষণ, এই সব কিছুর পরেও মানুষের আবেগ, তাদের বিশ্বাস, তাদের হৃদয়কে কি পুরোপুরি ধরা সম্ভব? একটা নিখুঁত নকশা কি গণতন্ত্রের মানবিক দিকটাকে সম্পূর্ণভাবে ধারণ করতে পারে? এই প্রশ্নটা রইল ভাবার জন্য। If you want to become a people-centric leader and uplift your constituency, get in touch with blueprintstrategies.ai at mgr@blueprintstrategies.ai or call 080-4204-1602. Purpose beyond politics.